বাজলো ভোটের ঘণ্টা, আর গোটা দেশের সঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়ল এবারের ১৫ লোকসভা নির্বাচনের সেই ঘণ্টার ধ্বনি। কেন্দ্রে সরকার গড়ার লক্ষ্যে যখন সমগ্র দেশের প্রতিটি দল, প্রতিটি জোটই চালাচ্ছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি প্রচার, ঠিক তখনই পিছিয়ে নেই এ রাজ্যের একচ্ছত্র অধিপতি বামফ্রন্টও। আর রাজ্যের সেই বাম দুর্গকে অটুট রাখতে এবারেও তারা ভরসা করছে তাদের বেশ কিছু বিশ্বস্ত রাজনৈতিক সৈনিকদের ওপর। আর সেই তাদেরই মধ্যে অন্যতম হলেন এবারের নির্বাচনে উত্তর কলকাতা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম পশ্চিমবঙ্গ তথা ভারতীয় রাজনীতিতে এক সুপরিচিত নাম। একটা সময় যখন জরুরি অবস্থার জন্য উত্তাল গোটা দেশ, ঠিক তখনই পুরোদস্তুর রাজনৈতিক আঙিনায় প্রবেশ মার্ক্সবাদী আদর্শে বিশ্বাসী এই মানুষটির। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী মধ্যবিত্ত পরিবারের সেলিম মৌলানা আজাদ কলেজে পড়াকালীন বামফ্রন্টের ছাত্র সংগঠনে যোগ দেন। সেই শুরু। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমএ পড়বার সময় বামফ্রন্টের যুব ফেডারেশনের দায়িত্বভার কাঁধে তুলে নেন তিনি। এরপর দীর্ঘ ৩৫ বছর বাম আঙিনায় তরতর করে এগিয়ে চলেছেন সিপিআইএমের এই তরুণ তুর্কি। স্বাক্ষর রেখেছেন তার অসাধারণ ও বিরল কীর্তির। রাজ্যের তিনি একনিষ্ঠ বামফ্রন্ট কর্মী, যিনি ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত ২ দফায় প্রায় ১১ বছর রাজ্যসভার সদস্য ছিলেন। তিনি হলেন আজ পর্যন্ত দেশের কনিষ্ঠতম রাজ্যসভার সদস্য। এরপর ২০০১ সালে বিধায়ক নির্বাচিত হন এবং বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট মন্ত্রিসভায় তিনি পূর্ণমন্ত্রী হিসেবে রাজ্যের কারিগরি শিক্ষা, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী এবং যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন। আর মাত্র ৫ বছরের মধ্যেই নিজস্ব কর্মগুণে দলমত নির্বিশেষে রাজ্যের প্রতিটি মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন মোহাম্মদ সেলিম। আর তারই ফলশ্রুতি ২০০৪ সালে ১৪শ লোকসভা নির্বাচনে উত্তর পূর্ব লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট তাদের প্রার্থী হিসেবে নির্বাচন করে মোহাম্মদ সেলিমকে। দলের সেদিনের সেই বিশ্বাসকে যথাযোগ্য মর্যাদা দিয়ে সেবার বিপুল ব্যবধানে জয়ী হন তিনি। পরবর্তীকালে উন্নয়নের প্রশ্নে ওই কেন্দ্রে কাজের মানুষ ও কাছের মানুষ হিসেবে দলমত নির্বিশেষে স্বীকৃতি আদায় করে নেন জনদরদি এই মানুষটি। বিগত ৫ বছরে উত্তর পূর্ব কলকাতা লোকসভা কেন্দ্রটিকে সামনের সারিতে আনার পিছনে তার ভূমিকাকে অস্বীকার করতে পারবে না অতি বড় বিরোধী পক্ষ। এহেন কর্মবীর এই মানুষটির বিশ্বস্ত ও মজবুত হাতেই ন্যস্ত হয়েছে ১৫ লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীর গুরু দায়িত্ব। রাজ্যসভার সদস্য হন অথবা মন্ত্রী, বিধানসভার সদস্য বা লোকসভার সদস্য, বিগত বেশ কয়েক বছর ধরে মোহাম্মদ সেলিমের একটাই ধ্যান জ্ঞান উন্নয়ন। মানুষের ও সমাজের উন্নয়নের প্রশ্নে বরাবরই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করে গেছেন রাজনীতিবিদ এই মানুষটি। আর তাই সমাজের প্রতিটি সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী প্রত্যেকেই এবারের নির্বাচনেও তাদের প্রিয় সেলিম সাহেবের জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। देखिए, मोहम्मद सलीम को मैं व्यक्तिगत रूप से कई वर्षों से 14-15 वर्षों से जानता हूँ। आज की राजनीति में जो माहौल बना हुआ है, बहुत ही गलीज और सड़ान भरा माहौल, उसमें अगर कुछ विरले लोग ऐसे हम लोग देख पाते हैं जिन पर कोई दाग नहीं है, जो स्वच्छ छवि के हैं, जिन्होंने काम किया है, खाली स्वच्छ छवि होने से भी बात नहीं बनती, जिन्होंने काम किया है राष्ट्रीय स्तर पर, राज्य के स्तर पर और स्थानीय स्तर पर जहाँ से ये चुने गए, तो वहाँ हम देखते हैं कि मोहम्मद सलीम
एक अपवाद है अपने आप में, इसलिए इनको आना चाहिए। मोहम्मद सलीम के साथ ख़ास बात यह है कि ये जाति धर्म इन सब से ऊपर है। इनको जो है हम लोगों को जिताना चाहिए, भेजना चाहिए। উনি আমাদের পশ্চিম বাঙ্গালকে রিপ্রেজেন্ট করেন দিল্লিতে, উনি পশ্চিম বাঙ্গালে নিয়ে চিন্তা করেন। আজকে উনি আরবান ডেভেলপমেন্টে ওনার যেটা পোস্ট আছে, যেটা উনি দেখেন অ্যাজ এ চেয়ারম্যান, আর সব থেকে বেশি কাজ ওনার কনস্টিটিউন্সিতে হয়েছে। আজকে উনি পুরো ফান্ডটা যেটা মানে কি অ্যাজ এ এমপি ফান্ড উনি পান, উনি পুরো ডিপ্লয় করেছেন ফর দ্য পিপল অফ ক্যালকাটা। ওনার একটা সোচ আছে কি একটা সমাজ যেটা যার মধ্যে হিন্দু মুসলিম শিখ এভরিওয়ান আর টেকন অন আ ইকুয়াল গ্রাউন্ড। আই পার্সোনালি ফিল যে নেতাটা যে হিন্দুকে রিপ্রেজেন্ট করে, মুসলিমকে রিপ্রেজেন্ট করে, শিখকে বাঙালিকে সবাইকে রিপ্রেজেন্ট করে, তাকে মানে আমার মনে হচ্ছে উই মাস্ট অল দ্য পিপল যত মানে আমাদের লোকজন আছে ওরা দে শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড দে শুড ভোট ফর হিম। ওরা এটা চেষ্টা করা দরকার আছে কি উনি খালি জিতে না, উনি বিপুল মার্জিনে উনি আগে বাড়েন, উনি জিতেন। অন্যদিকে শুধুমাত্র একটি অঞ্চল, জেলা বা রাজ্য নয়, সমগ্র দেশের অবস্থান, অর্থনীতি, বিদেশ নীতির ব্যাপারেও যথেষ্ট ওয়াকিবহাল উচ্চশিক্ষিত এই রাজনীতিবিদ। আর তারই প্রমাণ গোটা দেশের কাছে বারবার দিয়েছেন তিনি। সংসদ অধিবেশনের বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তার অসাধারণ বাগ্মিতা মুগ্ধ করেছে দেশের আপামর সাধারণ মানুষ থেকে গুণীজনদের। নানাবতী কমিশন হোক বা সংখ্যালঘু শিক্ষা মিশন, সাচার কমিশন থেকে বাজেট, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সব বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য ও স্পষ্ট অথচ সহজাত বক্তব্য বিভিন্ন সময়ে নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। हम संसद में अध्यक्ष महोदय हम चार्जशीट फ्रेम नहीं करेंगे। हम संसद में इसलिए बहस नहीं कर रहे हैं कि किसको हमें फांसी डालना है, लेकिन लोकतंत्र किस रास्ते पर चलेगी, क्या हमारी देश की परंपरा बनेगी, सरकार की दिशा कौन सा होगा, हम धर्मनिरपेक्षता की हमारी जो नीति है उसको किस तरह से ऊपर उठाएंगे और पूरे विश्व के सामने हम कमिटी ऑफ नेशंस के सामने अपना चेहरा मुंह किस तरह से दिखाएंगे, वो सबसे बड़ी बात होती है। ऐसा कुछ नहीं हुआ प्रधानमंत्री जी कि आपको वाजपेयी जी की तरह बोलना पड़े कि हम मुंह दिखाने लायक नहीं है। क्योंकि इस देश में एक तो 80s में 90s में देखा गया कि आप हिंदू कम्युनिज्म को मॉडरेट से आगे बढ़ा करके अगर आप शेर के पीछे चढ़ जाते हो तो आप क्षमता में चले जाते हो, तो वो उसका काउंटर रिस्पॉन्स होता है कि हमें भी मॉडरेट से ट्रांजिट करना है थोड़ा हार्डलाइनर में, और वो पूरे देश में हो रहा है। हमारे लिए बहुत बड़ा खतरा है। हमारे देश के अंदर सिर्फ नहीं, देश के बाहर की ताकत भी उसको टारगेट करेंगे। और ये आप देखो तो पूरे विश्व में मलेशिया, इंडोनेशिया, थाईलैंड, पाकिस्तान, बांग्लादेश तो है हमारे बाजू में, पूरे विश्व में पोस्ट 9/11 ऐसे स्थिति मिस्टर बुश बनाए हैं कि एक अजीब सा स्थिति, जियो पॉलिटिकल स्थिति ऐसा बना है कि पॉलिटिको रिलीजियो एक अपसर्ज हो रहा है। प्लीज 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 सर सवाल आस्था का नहीं है।